নমস্কার বন্ধুরা। সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, সেটা হলো যে বাড়িতে ম্যাক্সিমাম কত ক্যাশ রাখা যায়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে খুব অল্প সময়ের মধ্যে বলবো যে এ বিষয়ে বিভিন্ন আইনে কি কি কথা বলা আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের দিকে নজর দেব। তো ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে যে একজন ব্যক্তি তার বাড়িতে সেই পরিমাণ নগদ মজুদ রাখতে পারবেন যেটা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো রয়েছে, সেটা হলো এখানে ভারতীয় মুদ্রা বা রুপিসের কিন্তু কোনো কথা বলা হয়নি। এখানে বলা আছে নগদ। এই নগদের অর্থ হচ্ছে আপনি আপনার বাড়িতে ভারতীয় মুদ্রা, যেটা আমরা বলি রুপি বা ডলার বা পাউন্ড, সিলিং, পেন্স বা ইউরো, যে কোনো রকম মুদ্রা রাখতে পারেন, কিন্তু তার একটা ম্যাক্সিমাম লিমিট কিন্তু থাকা উচিত। এখানে লক্ষ্য করে দেখুন যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা আছে নগদ, অর্থাৎ সব কারেন্সিগুলোকেই এখানে কিন্তু এর মধ্যে রাখা আছে। তো ধরে নিই কোনো ব্যক্তির মান্থলি ইনকাম 50,000 টাকা। তো তার বাড়ি থেকে যদি 1 লাখ বা 1.5 লাখ টাকা ক্যাশ পাওয়া যায়, ভারতীয় মুদ্রায় ক্যাশ পাওয়া যায়, তাহলে সেটা বলা যেতে পারে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু সেই ব্যক্তির বাড়ি থেকে যদি 5 কোটি টাকা পাওয়া যায়, নিশ্চয়ই এটা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। তো এখানে আপনি লক্ষ্য করে দেখুন, যদি নগদ না বলে ইন্ডিয়ান রুপি বলতো তাহলে কি সমস্যা হতো। তাহলে সেই ব্যক্তি যদি টাকা না রেখে সেটাকে কনভার্ট করতেন ফরেন কারেন্সিতে, তাহলে তিনি কিন্তু একটা এসকেপ রুট পেয়ে যেতেন। যে আপনি আইনে তো বলেছেন কত টাকা ক্যাশ ইন্ডিয়ান কারেন্সিতে রাখতে পারবো, আপনি তো কোনো বিদেশি মুদ্রার কথা রাখার কথা বলেননি। তো যার জন্য ইনকাম ট্যাক্সে এখানে একটা ওয়াইড জায়গা ছেড়ে রাখা হয়েছে যে আপনি বাড়িতে সেই পরিমাণ নগদ, সেটা রুপিস, ডলার, ইউরো, পাউন্ড, যে কোনো কারেন্সি হতে পারে, রাখতে পারবেন, কিন্তু সেটা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এবার চলুন আমরা দেখে নিই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই বিষয়ে কি কথা বলা আছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট মূলত সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিল করে যেখানে আমরা দেখি আর্থিক তছরূপ বা আর্থিক জালিয়াতি বা ব্ল্যাক মানি সংক্রান্ত বিভিন্ন ট্রানজ্যাকশনকে কভার করা হয়। তো এই আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে আপনি যদি ভারতীয় নাগরিক হন, আপনি কোনো অবস্থাতেই আপনার বাড়িতে $2,000 বেশি রাখতে পারবেন না। যদি কোনো কারণে $2,000 বেশি থাকে, তাহলে সেই এক্সেস টাকা যেটা, সেটাকে 90 দিনের মধ্যে আপনাকে সারেন্ডার করতে হবে। কার কাছে সারেন্ডার করবেন? রিজার্ভ ব্যাঙ্ক বা যে অথরাইজড ডিলার, যার থেকে আমরা ফরেন কারেন্সি কিনি বা বিক্রি করি, তার কাছে গিয়ে সারেন্ডার করতে হবে। তাহলে আমরা এখন দেখলাম যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে কি বলেছে, মানি লন্ডারিং অ্যাক্টে কি বলেছে। এবার চলুন আমরা দেখি এ বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন্স কি রয়েছে, সে বিষয়ে আমরা একটু লক্ষ্য দিই। দেখুন, ব্ল্যাক মানি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট নানা সময় নানা রকম অবজারভেশন দিয়েছে। তার মধ্যে 2015 সালে সুপ্রিম কোর্ট রিটায়ার্ড জাজদের নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে, আর সেই ইনভেস্টিগেশন টিম একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টের মোতাবেক একজন ভারতীয় ব্যক্তি নিজের বাড়িতে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ক্যাশ রাখতে পারেন। এটা কিন্তু কোনো ফিক্সড লিমিট নয়, এটা ওদের একটা অবজারভেশন যে 15 লাখ টাকা অবধি ক্যাশ রাখা যেতে পারে। যদি তার বেশি রাখা যায়, তাহলে সেটাকে ব্ল্যাক মানির অন্তর্গত যে আমাদের ধারা রয়েছে, সেই ধারায় আমরা এটাকে আনতে পারি। কারণ 15 লাখ টাকার বেশি ক্যাশ রাখার মানেই হচ্ছে নিশ্চয়ই সেই ব্যক্তি নগদে লেনদেন করতে অভ্যস্ত। সুতরাং সে ব্যাংকে অ্যাভয়েড করে কেন নগদে লেনদেন করছে, সে বিষয়ে কিন্তু প্রশ্নটা তখন স্বাভাবিক হয়ে যায়। এবার আসুন ক্যাশ ডিলিং সংক্রান্ত আরও কিছু জিনিস আমরা জেনে নিই। আপনারা অনেকেই হয়তো জানেন যে ব্যাংকে যখন আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, মানে আমরা যখন ব্যাংকের সেভিংসে 50,000 টাকার বেশি জমা দিতে যাই, আমাদের প্যান নম্বর দিতে হয়। এর কারণ হচ্ছে এটা ব্যাংক এবং ইনকাম ট্যাক্স অ্যাক্টের দুজনের মিলিত একটা সিদ্ধান্ত, যা আপনি যদি নগদে 50,000 টাকার বেশি জমা করেন, তাহলে এই প্যান নাম্বারটা আপনাকে ওখানে কোড করতে হবে। এবার একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আইন কিন্তু কখনো রিজিড হয় না। আইন সব সময় এমন একটা জায়গায় থাকে যেটা আপনার কথাও চিন্তা করে এবং তার সঙ্গে সঙ্গে যারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে তাদেরকেও আটকানোর চেষ্টা করে। তো এরকম হতেই পারে এমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে ক্যাশ ট্রানজ্যাকশন করতে হচ্ছে। যেমন ধরুন বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি হলো, বা ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে। তো তখন আপনার কাছে কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশনের যে লিমিট, সেটা অবভিয়াসলি বেড়ে যায়। তো এই বিষয়ে
ব্যাংকিং রুল কি বলছে সেটা দেখে নিন। ব্যাংকিং রুল বলছে যে আপনি ম্যাক্সিমাম আপনার সেভিংস অ্যাকাউন্টে এক বছরে 10 লাখ টাকা জমা করতে পারেন। যদি আপ টু 10 লাখ জমা করেন তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স জমা করার কোনো প্রয়োজন নেই বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কোনো রকম নোটিশ দেবে না। কিন্তু যদি 10 লাখ টাকার বেশি আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয় তাহলে আপনাকে প্রয়োজনীয় ট্যাক্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে পেমেন্ট করতে হবে। আপনারা সাম্প্রতিককালে দেখেছেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অ্যাসেসমেন্ট উইংস সেখান থেকে বহু ব্যক্তিকে এসএমএস করে বলা হচ্ছে যে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের লিমিট স্পেসিফাইড যে আমাদের লিমিট রয়েছে তার বেশি হয়েছে, আপনি অবিলম্বে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন বা আপনি ইনকাম ট্যাক্স নোটিশে রিপ্লাই দিন। তো আপনি যদি এরকম এসএমএস পেয়ে থাকেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলে লগ ইন করতে হবে, লগ ইন করে সেখানে নোটিশে রিপ্লাই করতে হবে, প্রয়োজন হলে ইনকাম ট্যাক্স ফাইল করে এবং ইনকাম ট্যাক্স জমা করতে হবে। এছাড়াও সেভিংস ব্যাংকে নগদ লেনদেন সংক্রান্ত আরও কিছু নিয়ম আছে, আমরা সেটা আপনাদের সামনে এখন তুলে ধরছি। দেখুন, ম্যাক্সিমাম আপনি একদিনে 1 লাখ টাকা অবধি জমা করতে পারেন, আর সেই লিমিটটা একদিনে 2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে যদি সেটা ওয়ান্স ইন এ ওয়াইল হয়। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে আপনি এই ধরনের বড় ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারেন, কিন্তু জেনারেলি এই ক্যাশ ট্রানজ্যাকশন এত ভলিউমে অ্যালাউ করা হয় না, বা যদি করা হয় তার পিছনে কি কারণ রয়েছে সেটা ইনকাম ট্যাক্স দপ্তর কিন্তু জানতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাদের বলবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটা যতজন আপনার বন্ধু বান্ধব বা অ্যাসোসিয়েট রয়েছেন প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, কারণ এটা প্রত্যেকের জানার অধিকার এবং প্রত্যেকের জানা কর্তব্য যে বাড়িতে কত টাকা আপনি নগদ রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।